হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এএমসি ম্যাম। আজকে আমরা যে গল্পটি পড়তে চলেছি সেই গল্পটির নাম হচ্ছে কর্মা বাই খুশবন্ত সিং। তো গল্পটি শুরু করার আগে প্রথমেই আমরা জানব গল্পটির লেখক সম্পর্কে। তাহলে চলো আমরা জেনে নিই খুশবন্ত সিং সম্পর্কে কিছু খুব সাধারণ এবং খুব বেসিক কিছু তথ্য। খুশবন্ত সিং একজন ভারতীয় লেখক, উকিল, পত্রকার এবং রাজনীতিবিদ। তাঁর জন্ম 2 ফেব্রুয়ারি 1915 খ্রিস্টাব্দে ব্রিটিশ অধীন অবিভক্ত ভারতের পাঞ্জাব সংলগ্ন গ্রাম হাদালিতে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। তিনি নিউ দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। দীর্ঘ 8 বছর ধরে তিনি লাহোর হাইকোর্টে ওকালতি করেন। 1951 খ্রিস্টাব্দে তিনি অল ইন্ডিয়া রেডিওতে জার্নালিস্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি বিভিন্ন উল্লেখযোগ্য সংবাদপত্রের এডিটর ছিলেন, এর মধ্যে দ্য ইলাস্ট্রেটেড উইকলি অন্যতম। এছাড়া পরবর্তীকালে ইন্দিরা গান্ধীর পার্সোনাল রেকমেন্ডেশনে তিনি দ্য হিন্দুস্তান টাইমসের এডিটর নিযুক্ত হয়েছিলেন। 1947 সালে ভারত বিভক্ত হওয়ার সময় হিন্দু মুসলিম শিখ দ্বন্দ্বের চরম নৃশংসতা ও ভয়াবহতার উপর লেখা তার উপন্যাস ট্রেন টু পাকিস্তান, যেটি 1956 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, তা সকলের নজর কাড়ে। গ্রন্থটি লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। এছাড়া তার উল্লেখযোগ্য লেখনীর মধ্যে রয়েছে দ্য মার্কস অফ বিষ্ণু, উই ইন্ডিয়ান্স, ব্ল্যাক জ্যাসমিন, ট্র্যাজেডি অফ পাঞ্জাব ইত্যাদি। তিনি পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পাঞ্জাব রত্ন প্রমুখ বিবিধ গুরুত্বপূর্ণ উপাধিতে ভূষিত হয়েছিলেন। ব্রিটিশ শাসিত ভারতীয় সমাজকে তিনি সার্কাজমের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যা তার অনেক লেখনীতেই প্রকাশ পায় এবং ভারতীয়দের মনে গভীরভাবে দাগ কাটে। 20 মার্চ অর্থাৎ 20 মার্চ 2014 সালে 99 বছর বয়সে তার মৃত্যু হয়। তাহলে স্টুডেন্টস, আমরা আজকে লেখক খুশবন্ত সিং সম্পর্কে কিছু বেসিক তথ্য জানলাম। আশা করি তোমরা ব্যাপারটা পুরোটা বুঝেছ। এবারে আমরা চলে যাব মূল গল্প অর্থাৎ কর্মাতে। তাহলে চলো গল্পটি আমরা এবার শুরু করব। তবে গল্প শুরু করার আগে গল্পটি সম্পর্কে অল্প কিছু বলার আছে, সেটা শোনো এবং তোমরা সবাই বই নিয়ে রেডি হয়ে যাও। আমাদের আজকের গল্প কর্মা প্রথম প্রকাশিত হয়েছিল 1989 সালে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং কালেকশনটিতে। তবে পরবর্তীকালে আবার যেমন 2001-2005 সালে গ্রন্থটি পুনরায় প্রকাশিত হয়। তাহলে চলো এবার আমরা গল্পটি শুরু করি। কর্মা অর্থাৎ কর্ম। বলা হয় আমাদের যেমন কর্ম তার ঠিক ফলও আমরা পেয়ে থাকি, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। আর এই কথাটির উপর ভিত্তি করেই রচিত আমাদের আজকের গল্প কর্মা বাই খুশবন্ত সিং। Sir Mohanlal looked at himself in the mirror of a first-class waiting room at a railway station. So এখানে আমরা গল্পের ফার্স্ট এবং অন্যতম প্রধান চরিত্র পাচ্ছি স্যার মোহনলালকে, যিনি একটি মিররে নিজেকে দেখছেন। মিররটা কোথায় রয়েছে? যেখানে রেল স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, অর্থাৎ যারা ফার্স্ট ক্লাসে জার্নি করে তাদের জন্য স্পেশাল যে ওয়েটিং রুমসগুলো থাকে সেখানে তিনি মিরর দিয়ে নিজেকে দেখছেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। তো এই কথাটা কেন বলা হয়েছে, এটা পরের লাইনগুলোতে আরও বেশি ক্লিয়ার হয় যে কেন সাডেনলি বলা হয়েছে যে এই মিররটা ইন্ডিয়াতেই তৈরি হয়েছে। সো পরের লাইনগুলো দেখলে আমরা জানবো যে এটা কিন্তু পজিটিভ সেন্সে বলা হচ্ছে না, কোনো না কোনোভাবে এখানে একটা নেগেটিভ সেন্স কাজ করছে, এবং সেটা কাজ করছে যে ক্যারেক্টারটির নাম আমরা করলাম স্যার মোহনলাল, তার মাইন্ডে, অর্থাৎ ইন্ডিয়া নিয়ে তার মাইন্ডে কিছু নেগেটিভ থটস রয়েছে, বা কোনো একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সই বলতে পারো রয়েছে যে তিনি ইন্ডিয়ান বলে। তো সেটা পরে প্রকাশ পাবে এবং প্রথম প্রকাশ পায় আয়নাটির মাধ্যমে। The red oxide at its back had come off at several places. একটি আয়নার পিছনে তোমরা দেখবে নিশ্চয়ই আয়নাটি প্রপারলি যাতে আমরা ফেস দেখতে পারি, সো সে গ্লাসের পিছনে একটা রেড অক্সাইডের কোটিং থাকে to be used properly as a mirror. কিন্তু গ্লাসের ওই কোটিংটা এখানে দেখাচ্ছে যে সেভারাল প্লেসেস, অর্থাৎ অনেক জায়গাতে উঠে গেছে।
এবং যে জায়গা থেকে রেড অক্সাইডের কোটিংটা উঠে গেছে সেখানে কিন্তু লাইট রিফ্লেক্ট করছে, তো সেখান দিয়ে সেজন্য আয়নাটি দিয়ে প্রপারলি সেরকম স্মুথ একটা দারুণ ভিউ কিন্তু আয়না দিয়ে নিজেকে প্রপারলি দেখা সেই ফিলিংসটা হবে না। সো যেহেতু আয়নাটির মধ্যে অনেক খুঁত রয়েছে, তো সেই জন্যেই কিন্তু এটাকে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া বলা হয়েছে, এবং সেটা ব্যঙ্গাত্মকভাবেই বলা হয়েছে এবং স্যার মোহনলালের থট রিপ্রেজেন্ট করার জন্য বলা হয়েছে, যেটা আমরা পরে আরও জানবো। স্যার মোহন স্মাইল্ড অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ। তো স্যার মোহনলাল হাসছেন এবং সেখানে অ্যাট দ্য মিরর উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ, যদি আমি পুরো লাইনটা একসাথে নিই, দ্য এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রনেজ, তার মানে এখানে একটা তার মিক্সড ফিলিং কাজ করছে, যে একসাথে তার খারাপ লাগছে, ইনফিরিয়রিটি হচ্ছে, আর তার সাথে তার খুব সুপিরিয়রিটিও ফিলিংস হচ্ছে। সেখানে খারাপ কেন লাগছে? খারাপ লাগছে কারণ তিনি ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ার এই নেগেটিভ বা ইন্ডিয়ার এই ড্রব্যাকসগুলো তা কোনো একটা জায়গায় তাকে ফিল করাচ্ছে যে আই এম অলসো অ্যান ইন্ডিয়ান। আর প্যাট্রনেজ কেন? প্যাট্রনেজ তার কারণ হচ্ছে তিনি কোনো একটা জায়গায় মানেন যে তিনি পুরোপুরি একজন ইন্ডিয়ান না, কারণ তিনি when we go through the next lines and we come to know that he loves the western culture and তিনি ওয়েস্টার্ন কালচার পছন্দ করেন, শুধু তাই নয়, তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজ থেকে পড়াশোনা করেছেন, তো হি ফলোজ দ্য ওয়েস্টার্ন কালচার। তো সেখানে তিনি কোনো একটা জায়গায় মনে করেন যে তিনি একজন ইন্ডিয়ান নন, অ্যান্ড দ্যাটস ওয়াই তার মধ্যে সে মিক্সড ফিলিংসটা কাজ করছে। সো গোয়িং টু দ্য নেক্সট লাইন, you are so very much like everything else in this country, inefficient, dirty, indifferent, he murmured. তো এই লাইনটি হচ্ছে স্যার মোহনলালের প্রথম ডায়লগ, যেখানে তিনি আয়নাটাকে উদ্দেশ্য করে বলছেন যে এই যে দেশের যে কোনো জিনিস, আমাদের দেশে যা যা জিনিস আছে, তুমি সেরকমই একটি এভরিথিং এলস, সব জিনিসের মতো তুমিও ঠিক একটা ওরকমই একটি বস্তু, ইনএফিশিয়েন্ট সর্ট অফ তোমার কাজের ক্যাপাবিলিটি, তোমার যে ক্যাপাবিলিটি হওয়া উচিত কাজটা করার, অর্থাৎ যে কাজটা আয়নার সে হচ্ছে সে প্রপারলি আমাদের পুরো রিফ্লেকশনটা আমরা ভালো মতো দেখতে পাবো, বাট হি ইজ আনএবল টু ডু দ্যাট প্রপারলি, কারণ তার অনেক জায়গায় রেড অক্সাইডের কোটিংটা উঠে গেছে। ডার্টি, নোংরা, অ্যান্ড ইনডিফারেন্ট, মানে তার কিছু যায় আসছে না, মানে হোয়াট এভার ইজ হ্যাপেনিং টু ইট ইটস ওকে উইথ ইট, জাস্ট লাইক আ কমন ইন্ডিয়ান পার্সন অর ইন্ডিয়ান ওমেন, এনিবডি, ইন্ডিয়ান থিংস। তো তার চিন্তাধারা কিন্তু এখানে ক্লিয়ারলি হলো, যে যেখানে স্যার মোহন বলছেন যে আয়নাটিও ঠিক ইন্ডিয়ার আর 5টা জিনিসের মতো অযোগ্য, নোংরা, এবং যার কোনো কিছুতে কিছু যায় আসছে না। দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন, মিররও তার দিকে হাসলো তাকে। তো এটার কিন্তু লাইনটার খুব ডেপথ রয়েছে, এটা আমরা পরে জানবো, আরও ডিটেলে জানবো গল্পটা যখন আমরা পরের অংশে যাচ্ছি। তো এখানে এতটাই থাক যে আয়নাও যেন কোনো একটা জায়গায় তাকে দেখে হাসলো। তো এখানে কিন্তু আমরা সেই কোনো একটা ভাবে গল্পটা মনে করতে পারি, সেই কাকের গায়ে যদি ময়ূরের পালক লাগানো হয়, তো সে তো আর কাক থেকে ময়ূর হতে পারে না। তো সেরকমভাবে একজন ইন্ডিয়ান যতই ওয়েস্টার্ন কালচার ফলো করতে যাক, সে কিন্তু ওয়েস্টার্ন বা সে কিন্তু ব্রিটিশ হয়ে যায় না, সে কিন্তু ব্রিটেনের অধিবাসী হয়ে যায় না, সে তার জিনটা কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়ান, হি মাস্ট অ্যাডমিট দ্যাট। কিন্তু স্যার মোহন নিজের আইডেন্টিটিটাকে accept করছে না, so that's why we can say that he is suffering from a kind of identity crisis. তিনি ডিনাই করছেন নিজের আইডেন্টিটিটাকে। You are a bit of all right old chap, it said, distinguished, efficient, even handsome. That neatly trimmed moustache, the suit from Savile Row with the carnation in the buttonhole, the aroma of eau de cologne, talcum powder, and scented soap all about you. Yes, old fellow, you are a bit of all right. পরের লাইনটি দেখলে আমরা আরেকটি সেন্সও পাচ্ছি লেখকের, যেটা প্রথমে নর্মালি আমরা যদি কোনো মিরর দেখে স্মাইল করি, তো এটা খুব জেনারেল, যে খুব নর্মাল যে মিররটাও আমার দিকে তাকিয়ে স্মাইল করবে। তো সেক্ষেত্রে কোনো একটা জায়গায় মিররটা স্যার মোহনলালের রিফ্লেকশন, তার মাইন্ডের রিফ্লেকশনটাকেও রিপ্রেজেন্ট করছে। তো সেক্ষেত্রে তার মাইন্ডের রিফ্লেকশন হিসেবে বলা যেতে পারে পরের লাইনটা, যেখানে স্যার মোহনলাল নিজেকে ভাবছেন বিট অফ অল রাইট, মানে একজন পারফেক্ট মানুষ, যার লুকস খুব ভালো, যাকে দেখতে বেশ অ্যাট্রাকটিভ। বিট অফ অল রাইট মানে বেশ সব কিছু ফিটফাট। ওল্ড চ্যাপ আমরা কাকে বলি? চ্যাপ মানে একটা পার্সন। ওল্ড চ্যাপ মানে এখানে বোঝাচ্ছে খুব ফেভারিট পার্সন,
So somebody who looks very attractive, who is a very recognized good looking person. So that's what Sir Mohanlal thinks about himself, যে হ্যাঁ আমি নিজে খুব ফিটফাট, আমি খুব পারফেক্ট। এবং পরের লাইনে ঠিক আয়না সম্পর্কে তিনি যেটা বলেছেন, আয়না মানে কান্ট্রি, আমাদের ইন্ডিয়া সম্পর্কে যে ধারণাটা তার ঠিক উল্টোটা তিনি নিজেকে নিয়ে বলছেন। দ্যাট ইজ ডিস্টিংগুইশ, এফিশিয়েন্ট অ্যান্ড হ্যান্ডসাম। মানে খুব ডিস্টিংগুইশ, খুব সব কিছুতে তার খুব পারফেকশন, সব কিছু তার খুব সুন্দর এবং ভেরি গুড লুকিং। এবং সেটাকে আরও নিটলি আরও পারফেক্টলি ডিসক্রাইব করা হয়েছে পরের লাইনে, যেখানে বলছে তার নিটলি ট্রিমড মুস্টাস মানে তার গোপটা খুব পারফেক্টভাবে কাটা। স্যুট ফ্রম সাভাইলোর, দ্যাট ইজ আ গুড ব্র্যান্ড, ভালো একটা স্যুট পরেছেন তিনি, তাতে পারফেক্ট কিছু ডেকোরেশন রয়েছে তার বাটন হলেও। অ্যারোমা অফ ইউ ডে কলং, ইট ইজ আ ইন্টারন্যাশনাল পারফিউম, যেটা তিনি গায়ে দিয়েছেন, সুগন্ধি যেটা বলা যায়। ট্যালকাম পাউডার অ্যান্ড সেন্টেড সোপ, মানে খুব সুন্দর গন্ধ ছাড়ছে তার গা দিয়ে, তার ড্রেসেস দিয়ে। ইট লুকস ভেরি অ্যারিস্টোক্রেটিক অ্যান্ড ভেরি ওয়েস্টার্নাইজড। অ্যান্ড ইয়েস ওল্ড ফেলো, ইউ আর আ বিট অফ অল রাইট। আবার তিনি বলছেন হ্যাঁ, ইউ আর ভেরি পারফেক্ট, ইউ লুক গ্রেট, ইউ হ্যাভ দ্যাট ইন ইউর সেলফ, যে হ্যাঁ তোমাকে ডিস্টিংগুইশ লাগবে, তোমাকে এফিশিয়েন্ট লাগবে, তোমাকে হ্যান্ডসাম লাগবে। Sir Mohan flew out his chest, smoothed his balliol tie for the umpteenth time, and wept a goodbye to the mirror. So, Sir Mohanlal threw out his chest. অর্থাৎ স্যার মোহনলাল বেশ তার বুক চওড়া হয়ে গেল, মানে যে নিজেকে নিয়ে এরকমভাবে ভেবে নিজেকে প্রাউড ফিল করে, যে তোমরা পরের দিকে জানবে যে তিনি একটা অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটি কলেজে পড়াশোনা করতেন এবং সেটা নিয়ে তিনি বেশ গর্বিত। তো নিজের যেই ডিস্টিংগুইশ লুকের জন্য বেশ গর্বিত বোধ করলেন। এবং স্মুথ হিজ ব্যালিয়াল টাই, ব্যালিয়াল তিনি অক্সফোর্ডে আন্ডারে যে ব্যালিয়াল কলেজে তিনি পড়াশোনা করতেন, তো সেখানে একটা টাই প্রোভাইড করা হতো ফর দ্য স্টুডেন্টস অফ দ্যাট কলেজ। অ্যান্ড সেই টাইটি নিয়ে তিনি গর্বিত এবং সেই টাইটি তিনি এখনও পরেন এবং বারবার তার জন্য সে টাইটি তিনি বারবার ঠিক করলেন, মানে ঠিকঠাক করে নিলেন। অ্যান্ড ওয়েভড গুড বাই টু দ্য মিররকে তিনি গুড বাই জানালেন। দ্যাট মিনস হি লেফট দ্যাট প্লেস। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, এবার তিনি নিজের ঘড়ি দেখছেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর আ কুইক ওয়ান, এখনও টাইম আছে ফর আ কুইক ওয়ান। কুইক ওয়ানটা কি? কুইক ওয়ান হচ্ছে ড্রিঙ্ক। তো তিনি এখন একটা ড্রিঙ্কস নিতে চাইছেন, তো তার জন্য তিনি বিয়ারকে রাখছেন। কই হ্যাঁ, ইজ সামবডি দেয়ার, কেউ আছে? A bearer in white livery appeared through a wire gauze door. সো বিয়ারের মানে বলতে পারো সর্ট অফ ওয়েটার, যে সাদা পোশাক, লিভারি ইজ দ্য ইউনিফর্ম, তো সেটা পরে সে ওয়্যার গজ ডোর, মানে যে ট্রেনে আগেকার দিনে যে তারের ডেকোরাম দেওয়া যে দরজাগুলো হতো, তো সেই দরজা দিয়ে সে প্রবেশ করলো। অ্যান্ড স্যার মোহন অর্ডার্ড এক ছোটা অ্যান্ড স্যাঙ্ক ইন্টু আ লার্জ কেন চেয়ার টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট। তো এক ছোটা মানে একটা ছোট্ট পেক তিনি খাবেন, তিনি ড্রিঙ্ক করবেন, এটা বলে তিনি স্যাঙ্ক মানে ডুবে যাওয়া, বাট এখানে কিন্তু স্যাঙ্ক মানে ডুবে যাওয়া না, এখানে স্যাঙ্ক মানে তিনি রিল্যাক্স করে গিয়ে খুব আরামে বসলেন, গিয়ে একটা বেতের চেয়ার ছিল সেখানে তার মধ্যে। এবং রুমিনেট মিনস তো কল্পনা করতে শুরু করলেন, ইম্যাজিন কিছু পুরনো স্মৃতি, তিনি স্মৃতিচারণ করতে বসলেন। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনলালস লাগেজ লে পাইলড অ্যালং দ্য ওয়াল। তো সেই ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালের যা লাগেজ ছিল সেগুলো পর পর সারি করে রাখা ছিল। On a small grey steel trunk, Lakshmi, Lady Mohanlal, sat chewing a bitter leaf and fanning herself with a newspaper. So that's the first view of Lakshmi. Lakshmi-কে আমরা ফার্স্ট কিভাবে দেখছি? Lakshmi হচ্ছে লেডি মোহনলাল, মানে বলা যায় স্যার মোহনলালের ওয়াইফ। তো তাকে আমরা ফার্স্ট দেখছি সে বিটার লিফ অর্থাৎ পানের পাতা চিবোচ্ছিল এবং নিউজ পেপার দিয়ে নিজেকে হাওয়া করছিল। সামথিং দ্যাট লুকস ভেরি কন্ট্রাস্টিং উইথ ওয়েন উই কম্পেয়ার হার টু স্যার মোহনলাল, যে এতটা অ্যারিস্টোক্রেসি, এতটা এটিকেটস মেনটেন করে, তার ওয়াইফ যে পান পাতা চিবোতে চিবোতে নিউজ পেপার দিয়ে নিজেকে হাওয়া করছে। তো এখানেই কিন্তু আমরা একটা অদ্ভুত একটা স্যার মোহনের ভাষায় যদি আমরা ভাবি যে তার ইন্ডিয়ান রিফ্লেকশন পুরোপুরি এখানে আমরা প্রকাশ পাচ্ছি। বাট নাও উই গেট দ্য ডিটেলস ডেসক্রিপশন অফ Lady Lal. So let's see that. She was short and fat and in her middle 40s. তো লেডি লালের চেহারার বর্ণনা আছে, তার চেহারা ছোটোখাটো, মোটা এবং মিডল 40s, মিডল এজ, পার্টিকুলার এজটা বলা নেই, শি ইজ ইন আর মিডল 40s
She wore a dirty white sari with a red border. শাড়িটা একটু ময়লাই বলা যেতে পারে, এটা আবার কন্ট্রাস্টিং উইথ স্যার মোহনলাল। নোংরা শাড়ি পরেছে, অ্যান্ড দ্যাটস অলসো হোয়াইট, মানে সেটা বলা যায় লাল পাড় সাদা শাড়ি, নোংরা মতো সে পরে বসে আছে। On one side of her nose glistened a diamond nose ring. তার নাকের এক পাশে ডায়মন্ডের নোজ রিং চিকচিক করছে, গ্লেসন করছে। And she had several gold bangles on her arms. তার হাতে অনেকগুলো চুড়ি রয়েছে সোনার। She had been talking to the bearer until Sir Mohan had summoned him inside. এতক্ষণ যে বেয়ারের সাথে সে কথা বলছিল, মানে লেডিলাল কথা বলছিল, তাকেই একটু আগে স্যার মোহনলাল ডেকেছিলেন টু সার্ভ হিম ড্রিঙ্ক, তাকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। As soon as he had gone, she hailed a passing railway coolie. তো যেই বিয়ারার চলে গেছে, এবার সে ডাকছে, পাশ দিয়ে যাচ্ছিল কোনো কুলি তাকে। তো দিস লাইন ক্লিয়ারলি রিফ্লেক্টস দ্যাট শি ইজ কোয়াইট টকেটিভ। সে কথা বলতে ভালোবাসে, মানুষের সাথে, বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলতে, তাদের সাথে ইন্টারাক্ট করতে লেডিলাল পছন্দ করেন। এর জন্যই যেই বিয়ারের চলে যাচ্ছে, শি ইজ কলিং দ্য কুলি টু টক উইথ হার। Where does the zenana stop? তো জেনানা কোথায় থামছে? তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, হোয়াট ইজ জেনানা? কারণ জেনানার অস্তিত্ব, আজকে এই ওয়ার্ডটার অস্তিত্ব আমাদের বর্তমান মডার্ন ইন্ডিয়াতে খুব কম, আমরা এই ওয়ার্ডটা সেরকমভাবে ইউজ করি না। তো স্টিল তখন ইন্ডিয়ার লেডিস কম্পার্টমেন্টকে জেনানা বলা হতো, অর্থাৎ জেনানা মিন্স লেডিস কম্পার্টমেন্ট। লেডিলাল অবশ্যই যখন ট্রেন আসবে তিনি লেডিস কম্পার্টমেন্টে উঠবেন, এবং সেই জন্য তিনি জানতে চাইছেন যে জেনানা কোথায় থামে, মানে লেডিস কম্পার্টমেন্টটা কোথায়। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম। তো সে জানলো কুলির থেকে যে প্ল্যাটফর্মের একদম শেষে হচ্ছে জেনানা। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head and moved down the platform. তো কুলি কি করলো? কুলি তার টারবান, মাথায় যে কুলিদের যে পাগড়িগুলো থাকে, যেগুলো মানে যেগুলোর ওপরে তারা ভারী জিনিস নেয়, দ্যাট ইজ দ্য টারবান। তো তা সেটাকে একটু ফ্ল্যাট করে নিল এবং তার ওপরে স্টিলের ট্রাঙ্কটা নিয়ে নিল, অ্যান্ড মুভ ডাউন টু দ্য প্ল্যাটফর্ম। লেডি লাল পিকড আপ হার ব্রাস টিফিন ক্যারিয়ার, ব্রাস মিন্স পিতলের টিফিন ক্যারিয়ার ছিল, অ্যান্ড অ্যাম্বেলড অলং বিহাইন্ড হিম। তো তার পিছন পিছন তিনি চলতে লাগলেন। On the way, she stopped by a hawker stall to replenish her silver betel leaf case. তো এখানে কিন্তু কিছু কিছু জিনিস আমরা পাচ্ছি যেগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন সে যে হকার স্টলের সামনে থামলো, টু রিপ্লেনিশ হার সিলভার বিটেল লিফ কেস, অর্থাৎ পান পাতার যে বাক্সটা সেটা সিলভারের ছিল, দ্যাট ওয়াজ মেড অফ সিলভার। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, তারপর কুলির সাথে আবার চলতে শুরু করলো। She sat down on her steel trunk which the coolie had put down. That means মাথায় করে যে বাক্সটা নিয়ে এতক্ষণ কুলি যাচ্ছিল, সে বাক্সটা সে নামানোর পরে সেই স্টিল ট্রাঙ্কের উপরেই গিয়ে লেডিলাল অর্থাৎ লক্ষ্মী বসলো, অ্যান্ড স্টার্টেড টকিং টু হিম, এবং তার সাথে কথা বলা শুরু করলো। আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স? এই কোয়েশ্চেনটা এখনও আমরা যখনই ট্রেনে উঠি জিজ্ঞাসা করে থাকি যে এই লাইন দিয়ে যে ট্রেনটা যাবে এটা কি খুব ভিড় হবে? These days all trains are crowded, but you will find room in the zenana. So that's a positive point she found, যে ট্রেন তো খুব ভিড় হয়, বাট লেডিস কম্পার্টমেন্টে কিন্তু তুমি জায়গা ঠিক পেয়ে যাবে, you won't have any problem. Then I might as well get over the bother of eating. তো আমি তাহলে আমার খাওয়া দাওয়ার যে ঝামেলাটা সেটা মিটিয়ে নিই, তারপরেই আমি ট্রেনে উঠে বসবো। সো she wants to relax. She is very casual about her appearance, and she starts taking her meal. So Lady Lal opened the brass carrier and took out a bundle of cram chapatis and some mango pickle. So that was the food she was going to take. কি খাচ্ছে? বান্ডেল অফ একটু কুচকে যাওয়া চাপাটি, রুটি টাইপের একটু মোটা হয় চাপাটিস, অ্যান্ড সাম ম্যাঙ্গো পিকেল, আমের আচার। While she ate, the coolie sat opposite her on his haunches. Haunches অর্থাৎ হাঁটু ভাঁজ করে বসা। যখন লেডিলাল খাচ্ছিলেন তখন তার পাশে কুলি হাঁটু গেড়ে হাঁটু ভাঁজ করে বসেছিল, ড্রয়িং লাইন্স ইন দ্য গ্র্যাভেল উইথ হিজ ফিঙ্গার, আঙুল দিয়ে অজানাভাবে যেরকম আমরা মাটিতে কিছু লাইন টানি, দাগ টানি, তো সে সেভাবে কিছু আনমোনাভাবে দাগ টানছিল।
আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার? এবার সে জিজ্ঞাসা করছে তুমি কি একা যাচ্ছ সিস্টার? তো কুলি কিন্তু তার সাথে খুব ফ্যামিলিয়ার, তাকে কিন্তু সে ম্যাডাম বলে অ্যাড্রেস করছে না। যদি এটা স্যার মোহনলাল হতো অবশ্যই তাকে কিন্তু স্যার বলে অ্যাড্রেস করতো, কিন্তু লেডি লালকে সে সিস্টার বলছে। সো বিকজ শি ইজ সো ফ্রেন্ডলি, সো ক্যাজুয়াল অ্যান্ড শি ইজ ভেরি কমফোর্টেবল টকিং উইথ দ্য কুলি, যে কুলির তাকে সিস্টার বলে ডাকতে কোনো হেজিটেশনই হচ্ছে না। সে খুব ক্যাজুয়ালি তাকে ডাকছে যে সিস্টার তুমি কি একা যাচ্ছ? হি ইজ নট কলিং হার ম্যাডাম। নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। তো এখানে কিন্তু আরেকটা আমরা টুইস্ট পাচ্ছি, যেখানে লেডি লাল তার হাজব্যান্ডকে মাস্টার বলে ডাকছে। শি ইজ নট কলিং হিম ক্যাজুয়ালি, শি ইজ মেনশনিং হিম অ্যাজ হার মাস্টার, but she is calling the coolie brother at the same time. So she is also very familiar with the coolie. She is considering him as a brother. He is in the waiting room. হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস। সো তার হাজব্যান্ডকে নিয়ে তার খুব মানে লেডি লালের খুব হাই থট, খুব তাকে বড় লেভেলের ভেবেই সে চলে, খুব সম্মান দেয়। সে বলতে চাইছে যে আমার মাস্টার সে তো ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে, সে আমার সাথে কেন ট্রাভেল করবে? হি ইজ আ ভিজিয়ার অ্যান্ড আ ব্যারিস্টার। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ার্ড ভিজিয়ার? ভিজিয়ার হচ্ছে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিসিয়াল, অর্থাৎ গভর্নমেন্টের কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত যেসব যেসব মানুষরা থাকেন, দে আর কল্ড ভিজিয়ার, অ্যান্ড আ ব্যারিস্টার as well, and meet so many officers. তিনি তো বড় বড় অফিসারদের সাথে দেখা করেন, and Englishmen in the trains, and I am only a native woman. তো এখানে তিনি নিজেকেই খুব ছোট করে দেখছেন তার হাজব্যান্ডের কাছে, এবং সে বলছে যে আমার হাজব্যান্ড একজন ভিজিয়ার, ব্যারিস্টার, তিনি বড় বড় অফিসারদের সাথে ডিল করেন, ইংলিশম্যানদের সাথে তার ট্রেনে দেখা হয়, আর আমি হচ্ছি খুব সাধারণ একটি গ্রাম্য বধূ। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরাজি বুঝি না, and don't know their ways. তাদের কেতা কায়দা যেটাকে আমরা বলে থাকি, দ্য ওয়ে দে টক, দেয়ার অ্যাপিয়ারেন্সেস, দেয়ার বডি ল্যাঙ্গুয়েজেস, এভরিথিং ইজ দ্যাট আউট অফ হার রিচ। সো শি ক্যানট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শি ক্যানট মিঙ্গল উইথ দ্যাম প্রপারলি। তো সে এই কুলিদের সাথে নর্মাল কুলিদের সাথে কথা বলে, বা এই একটু আগে যে বিয়ারের সাথেও সে কথা বলছিল, তাদের সাথে কথা বলে, নর্মালি কথা বলে শি ইজ হ্যাপি। তো ওই আপার ক্লাস পিপলদের সাথে সে অতটা কমফোর্টেবল ন। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস। তো তাই জন্য আমি আমার লেডিস কম্পার্টমেন্টেই যাচ্ছি, আমি লেডিস কম্পার্টমেন্টে উঠবো। আমার হাজব্যান্ড যে আমার থেকে অনেক সুপিরিয়ার, সে সুপিরিয়ারভাবে ট্রাভেল করবে, সে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে। হোয়াই উড হি বি উইথ মি? তো এটা সে মেনে নিয়েছে এবং সে হ্যাপি। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী হাসি খুশিভাবে কথা বলছে। শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ, গল্প করতে, ঠাট্টা করতে, মানে গসিপিং, আলোচনা করতে সে ভালোবাসে। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। এটার আরেকটা সিক্রেট কি, সে কথা বলতে ভালোবাসে এবং বাড়িতে তার কথা বলার কেউ নেই। সো ওয়েন এভার দ্য মোমেন্ট শি ফাইন্ড সামবডি টু টক উইথ, শি ডেফিনেটলি গোজ অন। যখনই কাউকে পাচ্ছে তার সাথে একটু কথা বলছে, গল্প করছে, অ্যান্ড শি ফিলস নাইস। হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার। তার হাজব্যান্ডের তাকে দেওয়ার জন্য কোনো টাইম নেই। শি লিভড ইন দ্য আপার স্টোরি অফ দ্য হাউস। এটা আরেকটা ট্র্যাজেডি তার লাইফে, যে বাড়ির ওপর তলায় সে থাকে, অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং তার হাজব্যান্ড নিচের ফ্লোরে থাকে। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভ হ্যাঙ্গিং অ্যারাউন্ড দিস বাংলো। তো হিজ বাংলো, তো এখানে বলছে যে তার যে বাংলোটা, সেখানে সে নিচের তলাতেই থাকে বাড়ির, এবং ওপরের ফ্লোরটাতে লক্ষ্মী থাকে। কারণ লক্ষ্মীর যে ইলিটারেট অর্থাৎ অশিক্ষিত যে আত্মীয় স্বজনরা রয়েছে, তাদের সাথে স্যার মোহনলাল ঠিক কমফোর্টেবল না, তো তাদের সাথে সে বিশেষ মেশা পছন্দও করে না। সো পরের লাইনেই বলা হচ্ছে, দেখো, সো দে নেভার কেম, তাই তারা খুব একটা আসেও না। হি কেম আপ টু হার ওয়ান্স ইন আ ওয়াইল অ্যাট নাইট অ্যান্ড স্টেড ফর আ ফিউ মিনিটস। তো কোনো এক সময়, কোনো এক রাত্রিবেলা এসে সে থাকে কিছু মিনিটের জন্য লক্ষ্মীর সাথে, এবং তারপর আবার চলে যায়। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি। সো হোয়াট ইজ অ্যাংলিসাইজড হিন্দুস্তানি? যখন আমরা হিন্দিতেও কথা বলি, বাট আমার প্রোনাউন্সিয়েশন, দ্য ওয়ে আই এম, মাই অ্যাকসেন্ট, আমার উচ্চারণটা ইংরেজদের মতো। সো এই প্রসেসে তিনি অর্ডার করতেন, কথা বলতেন, এবং সেটা শি ওবেড প্যাসিভলি, খুব শান্তভাবে, প্যাসিভভাবে লক্ষ্মী সেটা শুনে যেত, মেনে নিত।
These nocturnal visits had however borne no fruit. Nocturnal মানে কি? Nocturnal মানে হচ্ছে রাত সম্পর্কিত, অর্থাৎ রাত্রিবেলার যে ভিজিট, রাত্রিবেলা যে তিনি আসতেন, এর কোনো ফলাফল ছিল না। দ্যাট মিনস দে ডিড নট হ্যাভ এনি চিলড্রেন, তাদের কোনো সন্তান ছিল না। দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যানাউন্সড দ্য অ্যাপ্রোচিং ট্রেন। সিগন্যাল হয়ে গেছে, ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, বেল বাজছে, এবং এটা বেলটা কি ইন্ডিকেট করছে? যে ট্রেন আসছে। দ্য ট্রেন ইজ কামিং, ইটস অ্যাপ্রোচিং। লেডিলাল হারিডলি ফিনিশড অফ আর মিল। লেডিলাল তার খাবারটা তাড়াতাড়ি করে খেলেন। কি খাচ্ছিলেন? সে ক্র্যাম চ্যাপাটি অ্যান্ড ম্যাঙ্গো পিকল খাচ্ছিলেন, তো সেটা খাওয়া তিনি শেষ করলেন। শি গট আপ স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকলড ম্যাঙ্গো। তো এটা খুব ক্যাজুয়াল ইন্ডিয়ানাইজড স্টাইল অফ ইটিং, ইউনো, দ্য হ্যাভিং দ্য আচার্স অ্যান্ড পিকলস। সো যখনই লেডিলাল সেই আচারটা খাচ্ছে, লাস্টে তার যে আটিটা, সেটাও সে বেশ চেটে চেটে এনজয় করছে। দ্য স্টোন অফ দ্য পিকল ম্যাঙ্গো, সেটা হচ্ছে আমের আটিটা, সে ভালোভাবে চেটে খাচ্ছে। এবং তারপর she emitted a long loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. তো যখন তিনি খাওয়া শেষ করলেন, তারপরে তিনি বিশাল বড় একটা বেলচ মিনস ঢেকুর তুললেন, আর তারপরে পাবলিক মানে লোকাল ট্যাপে গিয়ে, লোকাল কল মানে যেখান দিয়ে ট্যাপ ছিল লোকাল, সেখানে গিয়ে তিনি তার মুখ মুছে হাত ধুয়ে ক্লিয়ার হয়ে গেলেন, মানে মুখ মুছলেন এবং হ্যান্ড ওয়াশ করলেন। আফটার ওয়াশিং শি ড্রাইড হার মাউথ অ্যান্ড হ্যান্ডস উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি। তো যখন পরিষ্কার হয়ে গেছেন, তিনি তার যেটাকে বলা হয় শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ মুছলেন। সো শি নেভার ইভেন ক্যারিজ অ্যান হ্যাঙ্কি অর হ্যান্ডকারচিফ উইথ হার। সো শি ইজ টোটালি নর্মাল মিডল ক্লাস উইমেন, আর বলতে পারো নেটিভ উইমেন, যেটা সে নিজেকে বলছে, গ্রাম্য গৃহবধূ। After washing, she dried her mouth with the hands with the loose end of her sari and walked back to her steel trunk, belching and thanking the god for the favor of filling mill. তো তিনি খাওয়া দাওয়া শেষ করে তার স্টিল ট্রাঙ্কের কাছে গেলেন, বেলচিং ঢেকুর তুলতে তুলতে, এবং থ্যাঙ্কিং গড, ভগবানকে ধন্যবাদ জানিয়ে যে সে একটা ফিলিং মিল পেয়েছে, মানে যে খাবারটা খেয়ে সে খুব তৃপ্তি পেয়েছে, তাকে স্যাটিসফ্যাকশন পেয়েছে, পেট ভরা খাবার দেওয়ার জন্য ঠাকুরকে ধন্যবাদ জানালো। শি ইজ সো হাম্বল, সো ন্যাচারাল ইন্ডিয়ান। দ্য ট্রেন স্টিমড ইন। ট্রেন ধোঁয়া ছাড়তে ছাড়তে আসছে। Lakshmi found herself facing an almost empty inner class zenana compartment next to the guards van. তো গার্ডস ভ্যানের পরেই at the tail end of the ট্রেনের ঠিক শেষ প্রান্তে, যেটা আমরা আগেও জেনেছিলাম যেখানে জেনানা আছে, সেখানে লক্ষ্মী নিজে একটি জায়গা করে নিল। ফেসিং অ্যান অলমোস্ট এমটি, মানে প্রায় ফাঁকা, জেনানাটা মানে লেডিস কম্পার্টমেন্টটা প্রায় পুরোপুরি ফাঁকা, যেখানে গিয়ে সে বসলো। দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, কিন্তু বাদবাকি জায়গাটা ট্রেনের কিন্তু পুরো ভর্তি। শি হিভড হার স্কোয়াট বাল্কি ফ্রেম থ্রু দ্য ডোর অ্যান্ড ফাউন্ড এ সিট বাই দ্য উইন্ডো। তো সে নিজের যে মোটা সোটা ভারী চেহারাটা, ফ্রেমটা, অর্থাৎ দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ আর বডি, সেটাকে তিনি মানে কোনো রকমভাবে গলিয়ে দিল সেখান দিয়ে, অ্যান্ড তারপর ডোর দিয়ে প্রবেশ করে সে সিট অ্যারেঞ্জ করে উইন্ডোর ধারে রিল্যাক্স করে গিয়ে বসলো। শি প্রডিউসড 2 আনা বিট ফ্রম আ নট ইন হার শাড়ি। তো তার শাড়ির যে আঁচলের শেষ প্রান্তে গিট বেঁধে রাখা ছিল, সেখান থেকে পয়সা রাখা ছিল, তো সেখান থেকে শি প্রডিউসড 2 আনা বিট, মানে 2 আনা মতো সে দিল। কাকে দিল? কুলিকে দিল। অ্যান্ড ডিসমিস দ্য কুলি, এবং তাকে ছেড়ে দিল। শি দেন ওপেন্ড হার বিটেল কেস, তারপর সে তার পান পাতার বাক্সটা খুলল। অ্যান্ড মেড হার সেলফ 2 বিটেল লিভস চার্জড উইথ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট। তো তারপর সে কী করলো? 2 বিটেল লিভস, 2টো পান পাতা বার করলো, যেটাতে রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, সাদা লাল পেস্ট দেওয়া ছিল, নর্মাল কিছু পেস্ট যেটা পান সাজার সময় আমরা যারা পান খায় তারা ইউজ করে থাকে। মিন্স বিটেল নাটস, যেটাকে বলা হয় সুপুরি, অ্যান্ড কার্ডামামস অর্থাৎ এলাচ।
This she thrust into her mouth. That means she put the betel leaves inside her mouth. তার মুখের মধ্যে পান পাতাটা দিল। Till her cheeks bulged on both sides. যতক্ষণ না পর্যন্ত গালটা দুপাশে তার ফুলে যাচ্ছে। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd of the platform. অর্থাৎ লেডিলাল তার হাতের দুপাতার ওপর চিনটাকে ভর দিয়ে, চিন মানে থুতনিটাকে ভর দিয়ে খুব রিল্যাক্স করে বসলেন এবং খুব আইডলি, খুব রিল্যাক্সভাবে বাইরের জজলিং ক্রাউড, জজলিং মিনস ধাক্কা লাগছে মানুষে, মানে সে লাকিলি একটা ফাঁকা জায়গা ম্যানেজ করেছে বসার জন্য, বাট দ্য পিপল আউটসাইড, দোজ হু আর ইন দ্য প্ল্যাটফর্ম, দে আর জজলিং উইথ ইচ আদার। ওখানে কিন্তু বেশ ভিড় আছে, একটা ক্রাউড আছে, সেখানে কিন্তু মানুষ অতটা ফাঁকা রাস্তাঘাট নয়, বেশ ভিড় আছে এবং ভেতর থেকে লেডিলাল আইডলি খুব রিল্যাক্সডভাবে গেজিং মানে টু স্টেয়ার অ্যাট সামবডি, একদৃশ্যে দেখা। সো শি ওয়াজ এনজয়িং দ্যাট ভিউ, শি ওয়াজ রিল্যাক্সিং অ্যান্ড এনজয়িং দ্যাট ভিউ আউটসাইড। সো ওইভাবে বসে তিনি বাইরের দৃশ্য দেখছিলেন। সো স্টুডেন্টস, today we end up here. I hope you have understood. If you have any problem, please do ask me. And আমি গল্পের শেষে কিছু ওয়ার্ড মিনিংস দিচ্ছি। ইফ ইউ গো থ্রু দ্য ওয়ার্ডস, যদি তোমরা পড়ো, you will I think it will be much more helpful for you to understand the entire chapter. So go through the word meanings and please read the chapter at home. বারবার বাড়িতে রিডিং পড়ো এবং আমি যে গল্পটা পড়লাম সে ভিডিওটা দেখো। ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে ডু কমেন্ট এবং আমাকে জিজ্ঞাসা করো। আজকে এতটাই। ওয়ার্ড লিস্ট, শব্দার্থ। দেখো প্রথমেই রয়েছে ইনএফিশিয়েন্ট মানে অপটু, ইনডিফারেন্ট মানে উদাসীন, ট্রিমড ছাঁটা, মুস্টাশ গোঁফ, রুমিনেট মানে স্মৃতিচারণ করা, আমটেন্থ টাইম মানে অনেকবার বা সেভারাল টাইমস, গ্লেসেন্ড চকচক করা, ব্যাঙ্গলস চুড়ি, সামন্ড ডেকে পাঠানো, হেইল্ড দূর থেকে ডাকা, জেনানা মহিলা কম্পার্টমেন্ট, রিপ্লেনিশ পুনরায় ভরে নেওয়া, হনচেস হাঁটু ভাঁজ করে বসা, বিটেল লিফ পান পাতা, গ্র্যাভেল নুড়ি পাথরের গুঁড়ো, ভিজিয়ার গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কর্মচারী, নেটিভ গ্রাম্য, নকচার্নাল রাতের, ইললিটারেট অশিক্ষিত, বেলচ ঢেকুর, এমিটেড নির্গত করা, এমটি ফাঁকা, স্কোয়াট বাল্কি মোটা সোটা, বিটেল নাট সুপুরি, কার্ডামম এলাচ, বার্জড ফুলে ওঠা, গেজিং একদৃষ্টে তাকিয়ে থাকা। গল্পের শেষে রইল আমাদের আজকের প্রশ্ন। দেখি তো কে সবার আগে রিপ্লাই করো।